পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৫৯। বিগত হয়েছে সপ্তাহখানেক। সুখ এখনো ক্যাসেলে। বাড়ি ফেরার কথা উঠতেই আশফিয়ান বর্ণটা এমনভাবে এড়িয়ে যায় যেন শুনতেই পায়নি। সুখ নামের কোনো অস্তিত্ব এখানে বর্তমানে আছে তা তার হাবভাবে অনুপরিমাণও ঠাওর করা মুশকিল হয়ে পড়ে ওই মুহূর্তে। সুখ কেঁদেছে খুব, অভিমানও করেছে বটে, কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি তারা। বর্ণ নিকটে এসে থুতনি ধরে মুখখানা ওপরে তুলে নাকের ডগায় আলতো ঠোঁটের পরশ দিতেই অভিমান ভুলে মুখটা লাজে বেসামাল হয়ে ওঠে তখনই। কি লজ্জাময় অস্থির সে অনুভূতি। নিজের ফোন রেখেই সেদিন ছুটে এসেছিল নিবাস ছেড়ে, সাথে আনা হয়নি। বর্ণর ফোন থেকে ভোরে আম্মু আব্বু উভয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে আজও। বর্ণ জায়গার আগেই পুরুষটার আচরণের সুখ শঙ্কিত। বর্ণ বলেছে সে জেগে ওঠার আগে অথবা তার অগোচরেই যেন সুখ যাদের সাথে যা আলাপ করার সব সেরে নেয়। বিরক্তিতে মুখ কুঁচকে রাখে সুখ। একা একা এই জনমানবহীন বাড়িতে আর কতক্ষণ থাকা যায়? বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ওই যে বেলকনি ঠিক নিজ দেশ থেকে থই থই নদীর স্বচ্ছ পানি। সুখের ধারণায় ক্যাসেলের অর্ধেক নদীর পানির উপর নির্মিত। ওইদিকে ক্যাসেলের পিছনে এই কয়দিনে কখনো যাওয়া হয়নি। শুধু তাই নয়, কক্ষ ছেড়ে সে তেমন একটা বের হয়নি। কারণ আছে অনেকগুলো, তার মধ্যে কিছু কারণ বেশ লজ্জাদায়ক। নদীর পানিতে হুটহাট পা ভেজাতে ইচ্ছে হলো সুখের, কিন্তু একা বের হওয়ার সাহস হলো না। নিষেধ আছে বর্ণর। অগত্যা রুমেই ফিরে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে হেসে ফেলল সুখ। তার পরনে বর্ণর শার্ট এবং ট্রাউজার। শার্ট এতটাই ঢিলে হয়েছে যে কাজ ছেড়ে হাত বেয়ে গলে পড়ে যাওয়ার জোগাড়, যদিও একেবারে পড়বে না এই আত্মবিশ্বাস সুখের আছে। ট্রাউজার তো প্লাজোর চেয়েও জঘন্য অবস্থা, কোমর থেকে গলে পড়ে যেতে চায় ক্ষণে ক্ষণে। চুলগুলো খেওলা করে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ পরখ করল সে। বর্ণ আসছে না এখনো। কথা ছিল আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবে। সুখ এখানে যতদিন আছে ততদিন বর্ণ এখানেই চিপকে ছিল। খুব প্রয়োজনে বাইরে গেলেও আধ ঘন্টার আগেই ফিরে এসেছে। অস্বীকার করার উপায় নেই, এই কয়দিন স্বপ্নের মতন কেটেছে সুখের। বর্ণ এসেছিল নিবাসে দুটো কারণে। তার মধ্যে একটি, উন্নত শিক্ষা গ্রহণের জন্য অভ্রকে সিঙ্গাপুর পাঠানো হবে। ভিসা এবং পাসপোর্ট রেডি, মাহিরের কাছে গচ্ছিত আছে সব। আইজাইতে মন ক্ষুণ্ণ হলেও অভ্রর মনে অসীম উল্লাস। বিদেশে পড়তে যাবে, এটা তার অন্যতম ড্রিম। মাহিরকে অথৈ সাগরে ডুবিয়ে বর্ণ চলে গেছে। দুটো বাক্য আওড়ে এখন দুই শিকদারের সামনে জড়সড়ো হয়ে বসে আছে সে। বাক্য দুটো ছিল এমন, আঙ্কেল, আমি তোহফাকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। বস পাশে ছিল বলে সাহস করে কথাটি বলা মাত্রই নিষ্ঠুর পাষণ্ড লোকটা বাবা চাচুর হাতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তৎক্ষণাৎ। তার পিছু তামিজ সাহেবও গিয়েছিলেন কোনো কারণে। পুনরায় ফিরে এসে মাহিরের মুখোমুখি সোফায় বসল। আজাদ সাহেব গম্ভীর মুখে বললেন, কি বলছিলে তখন? গলা খাকারি দেয় মাহির। মুখ ফুসকে যখন বলেই ফেলেছে, এখন আর পিছু হাঁটার শোভা পায় না। বলল মাথা নিচু করে বিনয়ী স্বরে, আমি তোহফাকে বিয়ে করতে চাই। এসবের জন্যই তোমাকে এই পরিবারের একজন সদস্য করা হয়েছিল। বিশ্বাসের এই প্রতিদান দিলে? যদি বলি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার যেন আমাদের মেয়ের আশেপাশে তো দূর, তার নামও মুখে নেওয়ার সাহস না দেখাও। ভদ্রলোকের স্বর কোমল হলো না, বরং দ্বিগুণ কঠোর শোনালো। অদূর থেকে তোফা দ্রুত রিডিং রুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুঝে। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হাত পা কাঁপছে তার। অবিশ্বাস্য অনাকাঙ্ক্ষিত কিছু শ্রবণেন্দ্রিয় হওয়া মাত্রই বন্ধরত চোখে মৃদু হাসল সে। মামারা মানুক বা না মানুক, এখন আর কোনো আফসোস নেই তার। অবশেষে মাহির বলে সে তোহফাকে পছন্দ করে। ভালোবাসার মানুষের পক্ষ থেকে এই স্বীকারোক্তিটাই তার শ্রেষ্ঠ পাওয়া। এতেই সে সন্তুষ্ট, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। আয়না দেখার ফাঁকে সুখ দুহাতের দিকে চোখ রাখে। হাত ভর্তি মেহেন্দির আঁকিবুকি, তালুতে আশফিয়ান বর্ণর নাম লেখা। পায়ের আলতা রয়ে গেছে এখনো। এগুলো কাল বর্ণ পরিয়ে দিয়েছে নিজ হাতে। টকটকে লাল শাড়ি পরিয়েছে, কুচি ধরেছে, সাজিয়ে দিয়েছে। পুরোটা সময় কাঠ পুতুল হয়ে বসেছিল সুখ। বর্ণর যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে তুলেছে তার বউ ফুলকে। এরপর সামনে বসিয়ে অপলক চোখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেছে। সেসব স্মৃতি মনে করেই দুহাতের লজ্জায় আপনা আপনি মুখ লুকালো। অন্তঃকরণ দুরু দুরু করে ওঠে।
এই কয়দিনে একটা বিষয় সুখকে বড্ড অস্বস্তিতে ফেলেছে, তা হলো বর্ণর জামা শরীরে বহন করা। এসব গায়ে রেখে বর্ণর সামনে সে মোটেও যেতে চায় না। মাটি ফাঁক করে লুকিয়ে পড়তে ইচ্ছে করে। আর যখন ওই বেহায়া পুরুষটা ধূর্ত চোখে দুষ্টু ইঙ্গিতে হেসে চেয়ে থাকে, তখন তো ইচ্ছে করে ধরিত্রী থেকেই হাওয়া হয়ে যেতে। কিন্তু এছাড়াও উপায় নেই। তার কোনো জামা কাপড় যে এখানে নেই। শাড়িটা কাল কাভার থেকে বের করেছিল বর্ণ। কাভারের কথা মাথায় আসতেই চোখ কুঁচকে নিল সে। ওখানে বর্ণর জামা ছাড়া মেইলি কোনো জিনিস ইতপূর্বে চোখে পড়েনি তার। তবে মানুষটা কোথা থেকে বের করলো ওটা? এগিয়ে কাভারের দরজা খুলল। অর্ধেক বর্ণর জামাতে ভরপুর, বাকি অর্ধেকে আরেকটা দরজা আছে। নিঃসন্দেহে ওখানেও মহাশয়ের জামা কাপড়ই থাকবে। তবে দেখা হয়নি আগে। কি মনে করে সুখ ওই দরজাটাও খুলে ফেলল। পরপর চমকায় সুখ, বিস্ময়ে হতবাক। এখানে সব শাড়ি আর শাড়ি। সাদা কাগজে ইংরেজিতে 4টি শব্দ, অনলি ফর ইউ সুইট হার্ট। থমকে চেয়ে রইল সুখ। আনমনে শাড়িগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখল। মনে হলো শাড়িগুলো একটার চেয়ে অন্যটা নজর কাড়া। অন্যমনস্ক সুখ দেখতেও পেল না খানিকক্ষণ ধরে রুমের দ্বারে হেলান দিয়ে পুরুষালী এক অস্তিত্ব তার কার্যকলাপ লাজরাঙা মুখশ্রী পরখ করছিল সূক্ষ্ম চোখে। পুরুষটি নিঃশব্দে পা মারিয়ে এগিয়ে এলো। ঘাড়ের পিছু শ্বাসের উপস্থিতি টের পেয়ে চমকে পিছু ঘুরল সুখ। মুহূর্তেই কপাল গিয়ে সংঘর্ষিত হলো বর্ণ শক্ত চোয়ালে। অল্পক্ষণ স্থির থেকে সুখ সরে এলো। বর্ণ তখনও চেয়ে আছে। সুখ জানতে চায় কাবারের দিকে ইঙ্গিত দিয়ে, এগুলো এখানে কতদিন ধরে আছে? অনেক দিন। হেয়ালি ছাড়া জবাব। সুখ ফের প্রশ্ন করে, আমি আসার আগে থেকে? হ্যাঁ বোধক উত্তর পেয়েছিল সে। অতঃপর বিস্ময় ভরা চোখে জানতে চাইল, আমি এখানে আসবো আপনি শুরু থেকেই জানতেন? এক ঝটকায় কাছে চলে আসতেই সুখ দিশেহারা হয়ে কাবারের সাথে সেটে গেল চোখ খিচে। বর্ণ হাসলো বোধ হয় ছোট ঠোঁট গুজে। এক ভ্রু তুলে সুখের কোমরের পাশে কাভারে রাখলো আলগোছে। ফুলের অস্থিরতা কাঁপাকাঁপিটা যেন তাকে আনন্দ যোগাচ্ছে। পিটপিট করে সে দৃষ্টি মেলতেই বর্ণ ফিসফিসিয়ে বলল, হয়তো হ্যাঁ, হয়তো না। এতদিন বলেননি যে? সুখের কথাটি লিপ রিডিং করে তাকে উপর নিচ পর্যবেক্ষণ করে বর্ণ দ্রষ্টু হেসে ভুরু নাচিয়ে বলল, পারফেক্ট, এতেই মানিয়েছে তোকে। মনে হচ্ছে আশফিয়ান বর্ণকেই গায়ে জড়িয়ে আছিস। সুখ সোজা হয়ে দাঁড়িয়ে সজোরে শ্বাস টানে। চেনা পরিচিত একটা ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করছে ধীরে ধীরে। সুখ সংকুচিত হয়ে আচানক বর্ণর কলার চেপে ধরে, তার নিজের দিকে টেনে আনলো। এরপর ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বুকে ঘাড়ে শুকে শুকে হঠাৎ ঘন ঘন পল্লব ঝাপটে ছলো ছলো চোখে দৃষ্টিপাত করল। এই ঘ্রাণ আব্বুর গায়ের। তার মানে ইশারায় বলল, আপনি নিবাসে গিয়েছিলেন, আমাকে নিয়ে যাননি কেন? ওদের ছাড়া একলা এখানে আমি ভালো নেই, বুঝেন না আপনি? সরে যাবে। বর্ণর হাতে ফোন ছিল। নোটিফিকেশনের শব্দ ফোন স্ক্রিনে দৃষ্টি রাখে। একটা মেসেজে নজর যেতেই সেকেন্ড কয়েকের মধ্যেই দ্রুত কদমে কক্ষ ত্যাগ করে। সুখ ছুটল পিছু, জামা না পাল্টেই। টমিকে কোলে রেখে বাইরে গাড়িতে হেলান দিয়ে নুরা দাঁড়িয়ে পাশে জিসান। নুরাকে দেখতেই বর্ণর আগে ছুটে এলো সুখ। দীর্ঘদিন পর কাছে পেয়ে হাঁটু মুড়ে বসে জাপটে ধরে তাকে। নুরা নিজেও সুখের গলায় জড়িয়ে মুখ উকি দিয়ে বর্ণকে দেখার চেষ্টা করলো। বর্ণ অবাক হলো কিনা বোঝা গেল না। তবে স্থির চোখ দুবোনকে পরখ করে নুরাকে বলল, এখানে কিভাবে এলি? নুরা ঠোঁট উল্টে সুখের দিকে তাকালো। এরপর বলল চড়া গলায়, তোমার গাড়ির ডিকিতে লুকিয়ে এসেছি। কোনো সমস্যা? জিসান চোখ তুলে তাকায়। চোখাচোখি হলো বর্ণর সাথে। দুজনের প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক। উপস্থিত 4 জনের মাঝে অবাক যা হওয়ার সব ভিড় করেছে সুখের মুখে। হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো সে। বর্ণ ঘাড় চুলকে বলল কাজ ঝাঁকিয়ে, কেন? বাচ্চাটার ঠোঁট উল্টে পাল্টে তখনই কেঁদে ফেললো মেকি। সুখের উদ্দেশ্যে বলল, দেখলে সুখ, আমি বর্ণকে 2 বার বলেছিলাম আমাকে সুখের কাছে নিয়ে যাও। তখন সে কি বলেছে জানো? দুদিকে মাথা ঝাঁকায় সুখ। অর্থাৎ সে জানে না। নুরা সুধায় বলেছে সুখের কাছে যাওয়ার দরকার নেই। বর্ণ কি আমার সাথে অন্যায় করেনি এটা? সুখ মৃদু হেসে তাল মেলালো। ইশারায় বুঝিয়ে দেয় খুব অন্যায় করেছে। সরু দৃষ্টিতে বর্ণকে চেয়ে থাকতে দেখে জেসানের কপালে ভাঁজ পড়ল। গন্তব্য আলাদা হলেও একই সাথে তাদের পথ চলা। এই দৃষ্টিতে যে কিছুর ইঙ্গিত আছে তাতে কোনো সন্দেহ নেই। পরক্ষণেই ভুলবশত সুখের দিকে নজর যেতেই হকচকিয়ে দৃষ্টি সরিয়ে আনলো সে। ও এই ব্যাপার। সুখের দিকে যেখানে চোখ তুলে তাকানো নিষিদ্ধ,
সেখানে কিসব পুরুষালী পোশাক আশাক পরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মেয়েটা। ওদিকে সজ্ঞানে হোক বা বেখেয়ালে নজর দিলে আশফিয়ান বর্ণর আচরণ আর ভদ্রলোকের মতো থাকবে না। জিসান চাপা শ্বাস ছেড়ে বলল, আমি যাচ্ছি। নূর এখনই বাড়ি ফিরবে নাকি? তরিতে জবাবটা নূর দিল, না, আমি এখন ফিরবো না। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে না ঘুমালে আমার আত্মা শান্তিতে থাকবে না। সোফায় বসে কয়েকটা ফাইল সামনে রেখে তার মধ্যে একটা মেলে দেখাদেখি করছিল মেহরাব। সে সময় জেসি বেরিয়ে বাথরুম থেকে সদ্য গোসল সেরেছে। ভেজা চুল, মুখশ্রীতে কণা কণা পানির ছাপ, বক্ষস্থলের জামা ঈষৎ ভিজে গেছে। ভেজা চুলের আগা চুইয়ে চুইয়ে পানি পড়ছিল। হঠাৎ মাথা ঝাড়া দিতেই মেহরাবের ফাইলে গিয়ে পড়ল ছিটা ছিটা জল। তৎক্ষণাৎ রেগে সে মাথা তুলে সামনের রমণীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। পরক্ষণেই সম্মতি ফিরতেই কঠোর গলায় বলল, এই মেয়ে, দূরে যাও, পানির ছিটা যেন এদিকে না আসে। ভোরের একটা ব্যবহারে মেহরাবের উপর বেজায় চটেছিল জেসি। এখন এমন গম্ভীর্যতার দ্বিগুণ মেজাজ খোয়ালো। আরও কাছে গিয়ে সর্বস্ব দিয়ে চুল ঝাড়া মেরে ছিটা ছিটা পানিতে ফাইল ভিজিয়ে দিয়ে বলল, ওদিকে গেলে কি করবেন শুনি? মেহরাব উঠে এলো ধীরে, রাগলো না আজ। শীতল কণ্ঠে বলল, বাড়াবাড়ি করছো তুমি মেয়ে। মেরে পুঁতে রেখে দিলেও এখানে কিন্তু তোমার ভাই বা হিরো বাঁচাতে আসতে পারবে না। জেসি হাসলো। ভাইয়া স্বয়ং না থাকলেও তার টিম আমার আশেপাশেই। একবার ছুঁয়েছেন, অভিযোগ করলেই সেকেন্ডের ব্যবধানে দেখবেন আপনার অস্তিত্বই বিলীন। ভ্রু বেঁকে গেল মেহরাবের। তাচ্ছিল্য হেসে বলল, হুমকি দিচ্ছ? তোমার ভাই গুন্ডা নাকি? মুহূর্তে জেসির মুখের রং পাল্টে গেল। আগ্রাসী ভাবভঙ্গিতে আঙুল তুলে বলল, ডক্টর, আমার ভাইয়াকে একদম গুন্ডা বলবেন না, খুব খারাপ হবে বলে দিলাম।